আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। বিক্রি হয়ে গেল এশিয়ার প্রথম সার কারখানা। ফেঞ্চুগঞ্জের ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড 103 কোটি টাকায় কিনল সিলেটের মেসার্স আতাউল্লাহ নামক প্রতিষ্ঠান। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ নামের যুবকের মৃত্যুর মামলার তদন্তে মাঠে নেমেছে পিবিআই। পুরো তদন্তের জন্য কবর থেকে তোলা হবে লাশ। সিলেট ঢাকা মহাসড়কের 6 লেনের রূপান্তর প্রকল্পে লালাবাজার থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত টেন্ডারভুক্ত করার দাবিতে মানববন্ধন। দেশে করোনায় আরো 16 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1.5 সহস্রাধিক। সিলেট বিভাগে 6 মাসে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা 13,000 ছাড়িয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে শীতে সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ভাড়া বাবদ অর্ধ কোটি পরিশোধ না করতে মিথ্যাচার করছেন দ্য মেন এন্ড কোম্পানির পরিচালক আব্দুল মুক্তাদির। পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ কোম্পানির চেয়ারম্যান শওকত হোসেন শামীমের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিক্রি হয়ে গেল এশিয়ার প্রথম সার কারখানা ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড। ফেঞ্চুগঞ্জ সার কারখানার নামেই এটি বেশি পরিচিত। দীর্ঘদিন থেকে যন্ত্রপাতি বিকল থাকা ও অব্যাহত লোকসানের মুখে অবশেষে বিক্রি করে দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত এই সার কারখানাটি। বুধবার সর্বোচ্চ দরদাতা হিসেবে সিলেটের মেসার্স আতাউল্লাহ নামের একটি প্রতিষ্ঠান 103 কোটি 75 হাজার টাকায় সার কারখানাটি সকল যন্ত্রপাতি কিনে নেন। 1961 সালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের স্থাপন করা হয় ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড। জাপানের কোবে স্টিল কোম্পানি এটিকে জাপানি প্রযুক্তি দ্বারা নির্মাণ করে। শুরুতে এই কারখানা থেকে প্রতিদিন করে 300 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হতো। 1969 সালে কারখানাটি অ্যামোনিয়াম সালফেট প্ল্যান্ট স্থাপন করা হয়। দেশের সারের চাহিদা পূরণে একসময় এই কারখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দিন দিন যন্ত্রপাতি পুরনো হয়ে যাওয়ায় কমতে থাকে উৎপাদন। এক পর্যায়ে কারখানাটির উৎপাদন কমে আসে 70 মেট্রিক টনে। এতে অব্যাহত লোকসান গুনতে হয় সার কারখানাটি। 2014 সালে জুলাই মাসে কারখানার প্রধান বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এরপর থেকে বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন। এক পর্যায়ে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের পাশে স্থাপন করা হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি। সেই কারখানায় সংযুক্ত করা হয় ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের কর্মচারীদের। এদিকে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সার কারখানাটি সংস্কার করে পুনরায় চালু না করে বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। এর লক্ষ্যে আহ্বান করা হয় দরপত্র। বুধবার দুপুরে দরপত্র খোলা হয়। এতে অংশ নেন 9টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে 103 কোটি 75 হাজার টাকা দিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন সিলেটের মেসার্স আতাউল্লাহ নামের প্রতিষ্ঠান। সর্বোচ্চ মূল্যদাতা মেসার্স আতাউল্লাহর কর্ণধার আতাউল্লাহ শাকে জানান, তার প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছে। এখন কার্যদেশ পেলেই তিনি সার কারখানাটির যন্ত্রপাতি সারানো শুরু করবেন। ওনারা যে এত সুন্দর সুষ্ঠুভাবে এই টেন্ডারটা পরিচালনা করেছিলেন, আমি খুব উদ্বিগ্ন ছিলাম যে এই টেন্ডারটা কি আদৌ আমরা সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত আসতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই টেন্ডারটা পরিচালিত হয়েছে এবং আমি মেসার্স আতাউল্লাহ আমার কোম্পানির নাম, আমি করিমুল্লাহ মার্টিন গ্রুপের চেয়ারম্যান। আমি 1 মাস অ্যানালাইজ করছি এটার দাম কত দেওয়া যায়। আমি 1 মাস অ্যানালাইসিস করে আমি যেটা পাইছি, আমি সর্বোচ্চ 103 কোটি 75 হাজার দর দিয়েছি এবং এটা আমার কাছে মনে হচ্ছে এটাই যুক্তিসঙ্গত দর। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা দীপঙ্কর দে জানান, টেন্ডারে মোট 9টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স আতাউল্লাহ নামে প্রতিষ্ঠানটি নির্বাচিত হয়েছেন। আজকের যে একটা বড় ধরনের যে টেন্ডার, স্ক্র্যাপ টেন্ডার পুরাতন এনজিএফএফ লিমিটেডের, ওই টেন্ডারে মোট 9টা টেন্ডার পড়ছিল। এর মধ্যে যে সর্বোচ্চ রেট আমরা পাইছি 103 কোটি 75 হাজার টাকা। উনি হইলেন আমানুল্লাহ করিমুল্লাহ গ্রুপের চেয়ারম্যান। উনি আমার পাশে আছেন। তো আমার এটাই ভালো লাগে যে আমরা এই কাজটা অনেক দিন যাবৎ মেজারমেন্ট করে তারপরে এটা সুষ্ঠুভাবে যে ওপেন টেন্ডারের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।
সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ নামের যুবকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে মাঠে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। বুধবার দুপুরে তারা তদন্তে নামে। এছাড়া পুলিশের আবেদন প্রেক্ষিতে রায়হানের লাশ কবর থেকে উত্তোলন এবং পূর্ণ ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। লাশ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছে। সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে মঙ্গলবার রায়হান হত্যা মামলাটি পিবিআইতে স্থানান্তর নির্দেশ দেয় পুলিশ হেডকোয়ার্টার্স। এই নির্দেশনার পর মঙ্গলবার রাত 9:30টার দিকে পিবিআইয়ের কাছে মামলার নথিপত্র হস্তান্তর করে সিলেট মহানগর পুলিশ। মামলার নথি পেয়ে বুধবার দুপুর 12টার দিকে তদন্তের নামে পিবিআই কর্মকর্তারা। প্রথমেই পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামানের নেতৃত্বে একটি তদন্তকারী দল মামলার উল্লিখিত ঘটনাস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যায়। প্রায় 1 ঘণ্টা তদন্ত করেন তারা। এ সময় ক্রাইম সিন ফিতা টানিয়ে বন্দরবাজার ফাঁড়ি এলাকা সংরক্ষিত করা হয়। দুপুর 1:15টার দিকে তদন্ত শেষ করে ফাঁড়ি থেকে বের হন পিবিআই কর্মকর্তারা। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান জানান, মামলার নথি পেয়ে তারা তদন্তে নেমেছেন। তদন্তকালে বন্দরবাজার ফাঁড়ি থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তে এ ঘটনার সাথে যাদেরই সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে তাদেরকে মামলায় অন্তর্ভুক্ত করা হবে। পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, আগের তদন্ত কর্মকর্তা পূর্ণ ময়নাতদন্তের জন্য রায়হান আহমেদের লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। জেলা ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলনের অনুমতি দিয়েছেন। এজন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই রায়হানের লাশ কবর থেকে উত্তোলন করা হবে। বন্দরবাজার ফাঁড়ি পরিদর্শনকালে পিবিআই তদন্ত দলে ছিলেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম ও পরিদর্শক জাহাঙ্গীর হোসেন। রোববার সকালে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নগরীর নেহারি পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে আলিহি। এরপর রায়হানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় 10,000 টাকার জন্য ফাঁড়িতে নির্যাতন করে রায়হানকে খুন করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। সদর থানা অধীন যে ফাঁড়ি ছিল, ফাঁড়িতে একটা ঘটনা ঘটেছে। তো সেখান থেকে মামলা তদন্ত হচ্ছিল, পরবর্তীতে এটা পিবিআইকে হস্তান্তর করা হয়। তো আমরা মামলা তদন্ত গ্রহণ করি এবং আজকে ঘটনাস্থল পরিদর্শন করলাম এবং ঘটনা যা যা দরকার আমরা তথ্য সংগ্রহ করতেছি। পাশাপাশি তদন্ত চলমান আছে, যদি কোনো তথ্য আসে আপনাদের হয়তো পরবর্তীতে আমি জানাবো। আমরা তদন্ত শুরু করলাম আজকে, তদন্ত চলমান থাকবে। তদন্তে যার যার নাম আসবে সবাই অন্তর্ভুক্ত হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের আশ্রয়ে তাদের আসতে হবে, আইন সবার জন্য সমান, আইনের গতিতে আইন চলবে। আমরা নথি পর্যালোচনা করে দেখতে পেলাম পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা একটা আবেদন দিয়েছেন। তো জেলা ম্যাজিস্ট্রেটের যে আছে উনি অনুমতি দান করেছেন এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। যেহেতু লাশ উত্তোলন করা হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করা হবে। সিলেট ঢাকা মহাসড়ক 6 লেনের রূপান্তর প্রকল্পের আলাবাজার থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত একই সাথে টেন্ডারভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় সদর দক্ষিণ নাগরিক কমিটির উদ্যোগে এক কর্মসূচি পালিত হয়। এতে দক্ষিণ সুরমার 10টি ইউনিয়ন, সিটি কর্পোরেশন ও 3টি ওয়ার্ড জনসাধারণের পরিবহন নেতারা অংশ নেন। সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের সভাপতি ও মুল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোহাম্মদ মকন মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খানের পরিচালনায় ব্রিজ দক্ষিণ প্রান্তে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় সামগ্রিক উন্নয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা সিলেট মহাসড়ককে 6 লেনে অন্তর্ভুক্ত করায় সর্বস্তরের মানুষের কাছে বর্তমান সরকার প্রশংসিত হয়েছে। কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের প্রকল্পটি লালাবাজার এসে আটকে যাওয়ার সংবাদ শুনে তারা হতবাক হয়ে পড়েছেন সদর দক্ষিণ সহ সিলেটের মানুষ। বক্তারা অভিযোগ করে বলেন, একটি অসাধু চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য বৃহত্তর সিলেটে সরকারের উন্নয়ন ও সিলেটবাসীর আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিতে লালাবাজার পর্যন্ত 6 লেন সড়ক আটকে দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তাই অতি বিলম্বে 6 লেন মহাসড়কের প্রকল্পটি সংশোধন করে লালাবাজার থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত করার দাবি জানান তারা। সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গুলাম হাদি সৈফুল। রাজধানী সহ সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন। এর মধ্যে পুরুষ 10 জন ও নারী 3 জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 15 ও বাড়িতে 1 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,593 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক
ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাস শনাক্তে গেলে 24 ঘন্টায় 109টি পরীক্ষাগারে 14,169টি নমুনা পরীক্ষা করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 14,411টি নমুনা। এতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন 1,684 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,82,959 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,576 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,97,449 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করায় রোগী শনাক্তের হার 11.69% আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 18.13% ও রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 77.67% ও মৃত্যুর হার 1.46%। সিলেট বিভাগে গেল 6 মাসে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন 13 সহস্রাধিক আর সুস্থ হয়েছেন প্রায় 11,000। এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 224 জন। দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসলেও এখনও স্বস্তি বোধ করছেন না স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্টরা। তারা বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে সামনে শীত মৌসুমে করোনার প্রকোপ ফের বাড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার রাতে উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন 39 জন আর সব মিলিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 13,058 জন। এর মধ্যে সিলেট জেলায় 7,169 জন, সুনামগঞ্জে 2,371 জন, হবিগঞ্জে 1,776 জন ও মৌলভীবাজার জেলায় 1,742 জন। অপরদিকে গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 42 জন। এর মধ্যে সিলেটের 41 জন, মৌলভীবাজারের 1 জন। এই 42 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়েছেন 11,417 জন। এর মধ্যে সিলেটের 6,044, সুনামগঞ্জে 2,270, হবিগঞ্জের 1,497 ও মৌলভীবাজারের 1,606। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে বুধবার সকাল 8টা পর্যন্ত হাসপাতালে আজও ভর্তি ছিলেন 53 জন। এর মধ্যে সিলেটের 46, সুনামগঞ্জে 2, হবিগঞ্জে 4 ও মৌলভীবাজারের 1 জন। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি, ফলে মৃতের সংখ্যা আগের মতো 224ই আছে। ভাড়া বাবদ কোম্পানির পাওনা প্রায় অর্ধ কোটি টাকা পরিশোধ না করতে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেছেন দ্য মেন অ্যান্ড কোম্পানির পরিচালক আব্দুল মুক্তাদির। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয়েছে। কোম্পানির চেয়ারম্যান পরিচয়ে সংবাদ সম্মেলনে আহ্বান করলেও আসলে তিনি শুধু একজন পরিচালক। বুধবার দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগে গার্ডেন টাওয়ারের একটি রেস্টুরেন্টে পাল্টা সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন দ্য মেন অ্যান্ড কোম্পানির চেয়ারম্যান শওকত হোসেন শামীম। সংবাদ সম্মেলনে কোম্পানির এমডি ও সিলেট চেম্বার সাবেক সভাপতি ফারুক আহমেদ মিসবাহ সহ কোম্পানির কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে শামীম বলেন, 1997 সালে প্রতিষ্ঠার পর 2003 সালে দ্য মেন অ্যান্ড কোম্পানি বিভিন্ন প্রকল্পের ফ্ল্যাট বিক্রি ও ভাড়া দেওয়ার মাধ্যমে দোকান হস্তান্তর শুরু হয়। 2017 সালে কোম্পানির গার্ডেন ইন হোটেল, গার্ডেন হেলথ ক্লাব সহ টাওয়ারে 5 ও খাদিম গার্ডেন বোর্ড সবাই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় জাতীয় পত্রিকায় বিক্রির বিজ্ঞাপন ও প্রকাশ হয়েছে। 2018 সাল মাত্র 3-4 জন পরিচালক তাদের ব্যক্তি স্বার্থে চরিতার্থ করতে কোম্পানির অসহযোগিতা শুরু করেন। 5 নম্বর টাওয়ারের 5টি ফ্লোর নিয়ে অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক সর্দার SM ফাউন্ডেশনের নামে শাহজালাল সিটি কলেজের কার্যক্রম শুরু করে। পরে গার্ডেন হেলথ ক্লাব সহ সম্পূর্ণ টাওয়ার ভাড়াগ্রহীতা হিসেবে তার দখলে রাখেন। 2009 সালের 6 এপ্রিল কোম্পানির 4 নম্বর টাওয়ারে হোটেল গার্ডেন ইন কৌশলের পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদের নামে ভাড়া নেন আব্দুল মুক্তাদির ও মোহাম্মদ এনামুল হক সর্দার পরিচালনা করেন। আরও পরে আব্দুল মুক্তাদিরের ছেলে নৌশাদ আল মুক্তাদির ও মোহাম্মদ আহসানুজ্জামান মাসুম ও ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে হোটেলটি পরিচালনা করেন। দ্য মেন অ্যান্ড কোম্পানির খাদিম প্রকল্পের ভূমির উপর মিসকার প্লান্ট সহ পাথর স্টক, এলোপাতারি ড্রাম, ট্রাক ও ভারী গাড়ি রেখেছেন ও বিটুমিন কারখানা স্থাপন করে ভূমি দখল করে রেখেছেন আব্দুস সামাদ। আব্দুল মুক্তাদির, এনামুল হক সর্দার ও আব্দুস সামাদের দখলে থাকায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও কোম্পানির সম্পদ বিক্রি করা সম্ভব হচ্ছে না। 2019 সালে 5 অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় ওই বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত শাহজালাল সিটি কলেজ ও গার্ডেন হেলথ ক্লাবের নিকট কোম্পানির পাওনা প্রায় 45,93,261 টাকা হওয়ায় কোম্পানি আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে ওই বোর্ডের সভায় পরের 2 বছরের মধ্যে বকেয়া পরিশোধের অঙ্গীকার করেন, শর্ত সাপেক্ষে চুক্তি নবায়ন করা হয়। আব্দুল মুক্তাদির ও গার্ডেন ইন হোটেলের বকেয়া টাকা পরিশোধের অঙ্গীকার করেন, কিন্তু পরবর্তীতে তারা প্রতিশ্রুতিতে বরখেলাপ করেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মিসবাহ।
এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।